নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি কলকাতা টিভির বিশেষ অনুষ্ঠান ডাক্তার বলছেন। আর আজ এই ডাক্তার বলছেন অনুষ্ঠানে আমাদের যে বিশেষ আলোচনা তা কিন্তু ক্যান্সার নিয়ে। আপনারা জানেন যে বিশ্বের যে বিভিন্ন রোগগুলি রয়েছে এবং বিশেষত কার্ডিওভাস্কুলার রোগের পরবর্তীতেই কিন্তু এই ক্যান্সার রোগটি দ্বিতীয় অগ্রণী, যার কারণে বহু মানুষের মৃত্যু হয়ে থাকে। এবং শুধুমাত্র তাই নয়, এই যে ক্যান্সার রোগটি আছে সেই ক্যান্সার রোগটি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতার অভাব তো রয়েছে, একই সঙ্গে রোগ নির্ণয় এবং স্বাস্থ্য পরিচর্যার অভাবের কারণেও কিন্তু বহু সময় আমরা দেখি যে বহু কম মানুষই এর থেকে আরোগ্য লাভ করে। অবশ্যই এই বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ যে ক্যান্সারের কিন্তু বিভিন্ন প্রকার রয়েছে। ব্লাড ক্যান্সার রয়েছে, ফুসফুসের ক্যান্সার রয়েছে, একই সঙ্গে হেমাটোলজিক্যাল বিভিন্ন সমস্যাও থেকেই থাকে। আমরা সেই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছে ক্যান্সার বিশেষজ্ঞরা। আমি প্রথমেই স্বাগত জানাবো ডক্টর পৌলমী বসুকে, মেডিকেল অঙ্কোলজিস্ট, নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার ইনস্টিটিউটে। স্বাগত জানাই আপনাকে। এবং একই সঙ্গে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওয়ে উপস্থিত রয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার ইনস্টিটিউটের সিনিয়র কনসালটেন্ট হেমাটোলজিস্ট ডক্টর হিমেকা মুখোপাধ্যায়। আপনাকে স্বাগত জানাই আমাদের এই ডাক্তার বলছেন বিশেষ অনুষ্ঠানে। আমি প্রথমেই আসবো ডক্টর বসু আপনার কাছে, যে এই যে আমি বলছিলাম যে ক্যান্সারের তো বিভিন্ন ধরনের প্রকার রয়েছে, অবশ্যই ফুসফুসের ক্যান্সার রয়েছে সে একটা প্রকার। তো এই ফুসফুসে ক্যান্সার কেন হয়ে থাকে মূলত, বা এই ফুসফুসে ক্যান্সারটা কি? ওকে, তো সবার আগে জানতে হবে যে ক্যান্সার জিনিসটা কি। ক্যান্সার মানেই কি একটা আনকন্ট্রোল সেল গ্রোথ, মানে সেলটা আনকন্ট্রোল ভাবে বাড়তে শুরু করছে এবং যখন সেটা বিভিন্ন অর্গানে ছড়িয়ে পড়ছে তখন আমরা সেটাকে বলছি ক্যান্সার। এবার এটাই যখন লাংসে হচ্ছে তখন আমরা বলছি এটা ফুসফুসের ক্যান্সার। এবার যদি প্রশ্ন আসে যে কি কি কারণে হতে পারে, তাহলে বলা যায় এখন বর্তমানে 90% লাং ক্যান্সারের মেন কজ হচ্ছে স্মোকিং। স্মোকিং এর জন্যই মেন ক্যান্সার হয়ে থাকছে ফুসফুসে। আর একটা বড় ইম্পর্টেন্ট হচ্ছে সেকেন্ড হ্যান্ড স্মোকিং। সেটা কিরম জিনিস, সেটা হচ্ছে হয়তো ডিরেক্ট সে স্মোক করছে না, কিন্তু বাকি যারা স্মোক করছে সেটা থেকেও কিন্তু তাদের পক্ষেও দেখা যাচ্ছে পরিসংখ্যান বলছে 20% লাং ক্যান্সার এই সেকেন্ড হ্যান্ড স্মোকিং এর জন্য, মানে শুধুমাত্র ধোঁয়ার কারণে। শুধুমাত্র ধোঁয়ার কারণে। আচ্ছা। আর তাছাড়া আর কি কি রয়েছে, যেমন রয়েছে কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর রয়েছে, কিছু বলা যায় অকুপেশনাল হ্যাজার্ড, বিভিন্ন র্যাডন, বিভিন্ন গ্যাসের বিভিন্ন রকম যেগুলো থেকে ফুসফুসের সমস্যা হতে পারে, অ্যাসবেস্টাস, এইসবের থেকেও কিন্তু লাং ক্যান্সার হতে পারে। আর যেটা জেনারেল ক্যান্সারের কজ আমরা বলে থাকি, যেমন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্যান্সারের প্রবণতা বাড়তে থাকে, কিংবা ফ্যামিলিতে যদি কোনো ক্যান্সারের হিস্ট্রি থাকে, বা পুরনো যদি তার কোনো রেডিয়েশন নেওয়ার কোনো হিস্ট্রি থাকে, সেগুলোর কারণেও লাং ক্যান্সার হতে পারে। হতেই পারে। আচ্ছা, অবশ্যই আপনারা নিশ্চয়ই বুঝলেন, আমাদের যারা দর্শকরা রয়েছেন তারা নিশ্চয়ই বুঝতেই পারলেন যে এই ফুসফুসের ক্যান্সার কিন্তু বিষয়টা আলাদা। এবং একই সঙ্গে আমরা অবশ্যই এই বিষয়ে আলোচনা করব যে ব্লাড ক্যান্সার কি, এবং একই সঙ্গে হেমাটোলজিক্যাল বিভিন্ন সমস্যাও কিন্তু থাকে। সে বিষয়ে আমি জিজ্ঞেস করব ডক্টর মুখোপাধ্যায় আপনার কাছে। ডক্টর মুখোপাধ্যায়, এই যে হেমাটোলজি, এই বিষয়টি ঠিক কি আমি জানতে চাইবো। আসলে যদি আমরা হেমাটোলজি ডেফিনেশন বলি, সেটা হচ্ছে রক্তজনিত বিজ্ঞান। আচ্ছা। এবং এই হেমাটোলজির তিন ধরনের বিভাগকে আমরা দেখে থাকি। একটা হচ্ছে ব্লাডজনিত ক্যান্সার বা হিম্যাটো অঙ্কোলজি। তাছাড়া থাকে জেনারেল হিম্যাটোলজি, যেখানে কিনা আমরা অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোপিনিয়া এবং ব্লাডের বিভিন্ন অন্যান্য রোগ দেখে থাকি, রক্তশূন্যতা এবং প্লেটলেটের প্রবলেম। এছাড়া আরেকটি বিষয় আমরা দেখে থাকি যেটাকে বলে হিমোস্ট্যাটিক ডিসঅর্ডার বা ব্লিডিং অর কোয়াগুলেশন ডিসঅর্ডার, যেখানে অত্যধিক ব্লিডিং হচ্ছে বা ক্লটিং হচ্ছে অ্যাবনর্মাল, সেই ধরনের কেসও কিন্তু হিম্যাটোলজির আওতায় পড়ে। আচ্ছা, তো অবশ্যই ব্লাড ক্যান্সার কি এবং একই সঙ্গে ফুসফুসের কি ক্যান্সার রয়েছে, এই দুটো বিষয়ে কিন্তু আমরা একটা ডেফিনিশন পেলাম। একই সঙ্গে এর মাঝেই আমি জিজ্ঞেস করবো ডক্টর বসু আপনার কাছে, যে প্রশ্নটা আমি রাখতে চাইবো, যে বায়োপসি আমরা করতে দেখে থাকি বিভিন্ন এই ক্যান্সারের ক্ষেত্রে, সেক্ষেত্রে কেন দরকার হয় এই বায়োপসি? এবং নিশ্চয়ই আমাদের যারা দর্শকরা রয়েছেন তারাও কিন্তু একই সঙ্গে জানতেই চাইবেন যে এই বায়োপসি কতটা উপযোগী এই লাং ক্যান্সার নির্ণয় করার ক্ষেত্রে। একদম। ব্যাপারটা হচ্ছে ক্যান্সার একটা এমন একটা রোগ, এটা ট্রিটমেন্টটা আমরা শুরুই করতে পারবো না যদি না বায়োপসি হয়। হিস্টোপ্যাথোলজিক্যাল কনফার্মেশন, যেটা ভীষণ দরকার একটা ক্যান্সারের ট্রিটমেন্টটা শুরু করার জন্য। এবার স্পেসিফিক্যালি যদি আমি লাং ক্যান্সারের ক্ষেত্রে আসি, দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা এফএনএসি রিপোর্ট নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। এবারে প্রবলেম কোথায়, এফএনএসি রিপোর্ট থেকে না অনেক কিছু মলিকুলার রিপোর্ট আমাদের দরকার হয়, বিশেষত লাং ক্যান্সারের ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি ওই মলিকুলার রিপোর্টগুলো করা যায় এবং দেখা যায়
যে তার সেই স্পেসিফিক কিছু, যেমন আমরা ইজিএফআর, অ্যাল, ক্রস, এগুলো কিছু মলিকুলার টেস্ট করে থাকি, এবং সেগুলো যদি পজিটিভ আসে তাহলে এখন বর্তমানের পরিস্থিতিতে আমাদের হাতে অনেক টার্গেটেড থেরাপি এসছে, যেটা দিয়ে কিন্তু পেশেন্টকে অনেক দিন যাবত সুস্থ রাখা যাচ্ছে 4 নম্বর স্টেজে থাকা সত্ত্বেও। তো এই সবগুলো তখনই সম্ভব যখন সেই বায়োপসির ব্লকটা আমাদের হাতে থাকবে। তো বায়োপসি ছাড়া আমরা ট্রিটমেন্টটা এগোতেই পারবো না। এক তো হচ্ছে ট্রিটমেন্টটা শুরু করতে গেলে লাং ক্যান্সার 2 ধরনের হয়, একটা স্মল সেল লাং ক্যান্সার, একটা নন স্মল সেল লাং ক্যান্সার। দুটো ক্যান্সারের কেমোথেরাপি দুটোতে 2 রকম, সুতরাং সেটা কোন ধরনের ক্যান্সার, নন স্মল সেলের মধ্যেও আবার 2 রকমের টাইপ। অ্যাডিনোসিয়াতে আমরা এক রকমের কেমো দেবো, আবার যদি সেটা স্কোয়ামাস সেল হয় সেখানে আমরা আরেক রকম কেমো দেবো। তাহলে কেমোটা কোনটা দেবো এই ডিসাইডটা তখন করা যাবে যখন আমাদের প্রপার বায়োপসি রিপোর্ট থাকবে। তো বায়োপসি ছাড়া বিশেষত লাং ক্যান্সারের ক্ষেত্রে তো কোনোভাবেই ট্রিটমেন্টটা এগোনোটা একটু মুশকিল হয়ে পড়ে আমাদের পক্ষে। একদমই, অবশ্যই তাই। এবং নিশ্চয়ই আমাদের যারা দর্শকরা রয়েছেন তাদের কাছে এই ক্যান্সারের সঙ্গে সঙ্গে লিউকোমিয়া এই শব্দটি কিন্তু বিভিন্ন বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমরা দেখে থাকি। সেই বিষয়টা সম্পর্কেই জানবো আমি ডক্টর মুখোপাধ্যায় আপনার কাছে, যে এই যে লিউকোমিয়া এই বিষয়টা কি এবং এর মূলত সিমটমস বা উপসর্গগুলো কি কি থাকে? লিউকেমিয়া হচ্ছে ব্লাড ক্যান্সার, সোজা ভাষায় যদি সাধারণ মানুষের ভাষায় আমরা বলি। সেটা আমাদের ব্লাডে 3 ধরনের সেল থাকে, আরবিসি লাল রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি এবং প্লেটলেট। যখন ডাব্লিউবিসি ক্যান্সারে পরিণত হয় সোজা ভাষায় ব্লাড, এবং সেটা যখন ব্লাডে ক্যান্সার সেল বা বোন ম্যারোতে আমরা ক্যান্সার সেল পাই একটা, তখন আমরা সেটাকে লিউকেমিয়া বলে থাকি। এবং লিউকেমিয়ার বিভিন্ন ধরন আছে, অ্যাকিউট লিউকেমিয়া, ক্রনিক লিউকেমিয়া। কতটা ক্যান্সার সেল আছে এবং পেশেন্টের সিমটমস এবং বিভিন্ন ক্রাইটেরিয়ার বেসিসে আমরা এইভাবে ভাগ করে থাকি। যে আপনার যে কোয়েশ্চেনটা ছিল যে উপসর্গ কি কি হয়, আমি কিছু জেনারেল কি করে একটা মানুষ বুঝবেন, অবশ্যই কিছু জেনারেল সিমটম সবাইকে আমি জানাতে চাই। সেটা হচ্ছে সবার আগে অত্যধিক দুর্বলতা, রক্ত শূন্যতা, ফ্যাকাশে ভাব হয়ে যাওয়া, ব্লিডিং স্পট বডিতে তৈরি হওয়া, কোনো ট্রমা ছাড়াই কালো কালশিটে দাগ পড়া, যে কোনো নাক মুখ, যে কোনো পায়খানা বা পেচ্ছাপের মাধ্যমে হঠাৎ করে ব্লিডিং শুরু হয়ে যাওয়া, অত্যধিক জ্বর আসা, হ্যাঁ কোনো কারণ ছাড়া জ্বর আসছে অনেক দিন ধরে, জ্বরটা ছেড়ে যাচ্ছে আবার আপনি দেখছেন বারবার জ্বর আসছে, তার সঙ্গে সঙ্গে পেটের বাঁদিকে ব্যথা, অনেক সময় স্নান করার সময় বা আমরা হাত দিলে বুঝতে পারি বাঁদিকের প্লীহাটা বেড়ে যাওয়া। আচ্ছা, সেটা পেশেন্ট যদি নিজে থেকে প্লীহা বুঝতেও না পারে, অনেক সময় আমরা দেখি পেশেন্ট বলে বাঁদিকে ব্যথা হচ্ছে এবং বাঁদিকে একটা কিছু ফুলে রয়েছে। আচ্ছা, তার সঙ্গে লিভার অনেক সময় বেড়ে যাওয়া, এবং তার সঙ্গে সঙ্গে কখনো কখনো আমরা যেটা কলোকাল ল্যাঙ্গুয়েজে বলে থাকি গ্ল্যান্ড ফুলে যাওয়া, অ্যাকচুয়ালি ওগুলো লিম্ফ নোড ফুলে যাওয়া আমাদের বডিতে, সেই রকম সিমটমসও কিন্তু দেখা যায় কখনো। লিউকেমিয়ার ট্রিটমেন্টটা কি ডক্টর মুখোপাধ্যায়? ওকে, লিউকেমিয়ার ট্রিটমেন্ট হচ্ছে মূলত প্রথমত কেমোথেরাপি। আচ্ছা, কখনো কখনো আজকে অনেক টার্গেটেড ট্রিটমেন্ট এবং কিছু কিছু ইমিউনোথেরাপিও আজকে আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এবং কখনো কখনো লিউকেমিয়া যখন হাই রিস্ক হয়, কেমোথেরাপি দেওয়ার পরে পেশেন্ট যখন রেমিশন অ্যাটেন্ড করে, লিউকেমিয়া হাই রিস্ক হলে পরে একটা চান্স থাকে রিল্যাপসের, সেক্ষেত্রে হাই রিস্ক কেসেসগুলোতে কিন্তু আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কেমোথেরাপি দেওয়ার পরে সাজেস্ট করে থাকি। একদমই, অবশ্যই আমি দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, অবশ্যই যে উপসর্গগুলো বা সিমটমসগুলো আপনারা শুনলেন, সেই ধরনের কোনো সিমটমস যদি আপনারা ফেস করেন তাহলে কিন্তু দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিন। এবং একই সঙ্গে আমি আসবো এবার ডক্টর পৌলমী বসু আপনার কাছে, যে এই যে লাং ক্যান্সারের বিষয়ে আমরা আলোচনা করছি, আমরা তো শুনলাম যে লিউকেমিয়ার কি কি উপসর্গ রয়েছে, সেক্ষেত্রে লাং ক্যান্সারের কি কি সিমটমস রয়েছে জানবো। যে কোনো যে জায়গার ক্যান্সার সেখানে সেই রকমের সিমটম দেবে। লাং ক্যান্সার মানে মেইনলি কি হবে, একটা পারসিস্টেন্ট কাফ, অনেক দিন ধরে 3 মাসের বেশি একটা প্রলং কাফ হিস্ট্রি থাকছে, কখনো কাশির সাথে রক্ত আসছে। টিউমারটা যদি কোনো সেন্ট্রাল টিউমার হয় তাহলে সেখানে হিমোপটিসিস মানে কাশির সাথে রক্ত আসার প্রবণতাটা বেড়ে যায়। আর কি কি নিয়ে প্রেজেন্ট করতে পারে, লাংয়ের মধ্যে একটা টিউমার, তার মানে কি হবে, তার একটা ইন্টারমিটেন্ট শ্বাসকষ্ট, মাঝে মাঝে দেখা যাচ্ছে তার একটা শ্বাসে নিতে সমস্যা হচ্ছে। আর যেগুলো মোটামুটি মানে ক্যান্সারের জন্যই যে সিমটমগুলো হয়, যেমন ওজন কমে যাওয়া, কিংবা দেখা যাচ্ছে যে খাবার ইচ্ছা চলে যাচ্ছে, অনেক দিন ধরেই ওজনটা প্রায় অনেকটা ওজন কমে গেল, তো সেগুলো হচ্ছে জেনারেল সিমটম। লাং ক্যান্সারের জন্য স্পেসিফিক্যালি বলতে গেলে এই প্রলং কাফ, কাশির সাথে রক্ত উঠছে, কিংবা অনেক সময় দেখা যাচ্ছে যে গলার স্বরের কিছু পরিবর্তন হয়ে যায়। এবার এগুলো গেল যদি ক্যান্সারটা লিমিটেড স্টেজে রইলো, মানে কোথাও ছড়িয়ে যায়নি। এবার ক্যান্সার যদি কোথাও ছড়িয়ে যায়, এই লাং ক্যান্সারটাই যদি লিভারে ছড়িয়ে যায়
তাহলে পেশেন্ট প্রেজেন্ট করবে পেটে ব্যথা নিয়ে। যদি দেখা গেল ক্যান্সারটা মাথাতে অলরেডি ছড়িয়ে গেছে, পেশেন্ট সেক্ষেত্রে অনেক সময় একটা সাইড পুরো প্যারালিসিস হয়ে গেছে, কিংবা সে একটা আনকনসিয়াস, কখনো তার একটা সিজার অ্যাটাক হচ্ছে, এই ক্যান্সারটাই যদি বনে ছড়িয়ে যায় তাহলে তার একটা কি হবে, প্রলংড একটা লো ব্যাক পেন। অনেক সময় এরকম পেশেন্ট আসে যে তার একটা অনেক দিন ধরে একটা লো ব্যাক পেন হচ্ছে, পরে বিভিন্ন রকম ইনভেস্টিগেশন করে এমআরআই করে দেখা যাচ্ছে যে রোগটা অলরেডি বনে ছড়িয়ে গেছে, এবং তারপরে যখন আমরা পুরো ওয়ার্কআপ করছি দেখছি লাঙে একটা মাস। তো তাহলে রোগটা কোথায় ছড়াচ্ছে সেটার উপরে ডিপেন্ড করবে সেটা কিভাবে সিমটম নিয়ে প্রেজেন্ট করছে। হ্যাঁ, আর একদমই ইনিশিয়াল স্টেজে কাফ, মেনলি রক্ত উঠছে কাশির সাথে, কিংবা শ্বাসকষ্ট, এটা একটা সিমটমস হতে পারে। সেক্ষেত্রে আমরা বুঝতেই পারলাম যে লিউকেমিয়ার যে বিষয়টা আমরা শুনলাম, তার পাশাপাশি ফুসফুসের যে ক্যান্সার, সেইটার কি কি সিমটমস থাকে আমরা জানলাম, কিন্তু এই ক্যান্সারের সঙ্গে লিম্ফোমা এই বিষয়টাও কিন্তু যথেষ্টভাবে গুরুত্বপূর্ণ। আমি জানবো এই বিষয়ে ডক্টর মুখোপাধ্যায় আপনার কাছে, যে এই যে লিম্ফোমা এই বিষয়টা ঠিক কি, এবং এর কি কি চিকিৎসা রয়েছে এবং বিকল্প কি কি রয়েছে সেটাও জানবো। অ্যাকচুয়ালি লিম্ফোমাও এক ধরনের রক্তজনিত ক্যান্সার। আচ্ছা। আমাদের বডিতে যে আমি অলরেডি বললাম শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি অনেক টাইপের থাকে, তার মধ্যে একটি টাইপ থাকে লিম্ফোসাইটস। সেই লিম্ফোসাইটস গুলো আমাদের লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে দিয়ে চলাচল করে, যেরকম আমাদের ভেইন অ্যান্ড আর্টারি বা শিরা বা ধমনীর মধ্যে দিয়ে লাল রক্ত যায়, লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে দিয়ে লিম্ফোসাইটস গুলো চলাচল করে তারা জমা থাকে আমাদের লিম্ফ নোডের ভেতরে, যেগুলো কিনা লিম্ফোসাইটের রিজার্ভয়ার। এবং এই লিম্ফোসাইটগুলো যখন ক্যান্সারে পরিণত হয়, ন্যাচারালি আমাদের লিম্ফ নোডগুলো সাইজে ফুলে যায়, এবং তখন ওই টাইপের ক্যান্সারকে আমরা লিম্ফোমা বলে থাকি। এবং উপসর্গ যেটা আপনি জিজ্ঞেস করলেন, সবার আগে যেটা আমরা দেখে থাকি পেশেন্টের লিম্ফ নোডগুলো ফুলে যাওয়া বা লিম্ফ্যাডিনোপ্যাথি, যেটাকে নর্মাল ভাষায় আবারই বলবো, মানুষজন বলে থাকে যে আমার গ্ল্যান্ড ফুলে গেছে গলার মধ্যে, বা বগলের মধ্যে বা কুচকির মধ্যে গ্ল্যান্ড ফুলে গেছে। ওগুলো অ্যাকচুয়ালি গ্ল্যান্ড নয়, ওগুলো হচ্ছে আমাদের লিম্ফ নোড। এবং ওইগুলো ফুলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওজন কমতে থাকা, জ্বর আসতে থাকা, ঘাম দিয়ে জ্বর আসা, এবং খিদে কমে যাওয়া, এই ধরনের সিমটমস যদি এটা শুধু লিম্ফ নোড পর্যায়ে থাকে, লিম্ফ নোডের মধ্যেই যদি থাকে, তাহলে এই ধরনের সিমটমস দেখা যায়। কিন্তু আর এর ট্রিটমেন্টটা কি রয়েছে বা সেটার কি বিকল্প রয়েছে? হ্যাঁ, লিম্ফোমা এখন অনেকটা পার্সেন্টেজ কিউরেবল হয়ে গেছে। অবশ্যই লিম্ফোমার বিভিন্ন টাইপ আছে, বি হজকিন লিম্ফোমা, নন হজকিন লিম্ফোমা, বি নন হজকিন, টি নন হজকিন, ডিপেন্ডিং কোন টাইপ এবং কোন সাবটাইপ আছে আজকের ডেটে সেইটা আমরা নির্ধারণ করে যদি সেই অনুযায়ী চিকিৎসা দিই, লিম্ফোমা কিন্তু এখন 60 থেকে 70% কিওর করা সম্ভব হচ্ছে। কিন্তু চিকিৎসা পুরোপুরি ডিপেন্ড করবে যে কোন সাবটাইপের লিম্ফোমা তার উপরে। সেই অনুযায়ী যদি আমরা কেমোথেরাপি এবং কখনো কখনো কেমোথেরাপি এবং ইমিউনোথেরাপি দেওয়ার প্রয়োজন হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে বোন ম্যারো ট্রান্সপ্লান্টও করার প্রয়োজন হয়, কিন্তু সঠিকভাবে টাইপটা নির্মাণ করে যদি আমরা সেই অনুযায়ী চিকিৎসা দিতে পারি, এবং মোস্টলি সুস্থ হবেন মানুষ, কিওর হওয়ার চান্স আছে, আরো বেশি থাকে। হ্যাঁ, সম্পূর্ণভাবে সুস্থ হওয়ার চান্স একটা থাকে। কিন্তু মোস্টলি কেমোথেরাপি, ইমিউনোথেরাপি এবং কখনো কখনো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এবং রেডিয়েশনও কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু মেন চিকিৎসা যে কোনো ধরনের রক্তজনিত ক্যান্সারের কেমোথেরাপি এবং ইমিউনোথেরাপি হয়ে থাকে। তো সেইটাই হচ্ছে মেইন ট্রিটমেন্ট। অর্থাৎ প্রাথমিকভাবে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রোগটা কি ধরনের সেটা নির্ণয় করা। অবশ্যই এখানেই কিন্তু আসছে যে এই যে ফুসফুস বা লাং ক্যান্সার যে হয়ে থাকে, তার জন্য নিশ্চয়ই অবশ্যই আমরা প্রত্যেকেই চাই যে দ্রুত সেই রোগটা থেকে আরোগ্য লাভ করতে, এবং সেখানেই কিন্তু ডক্টর বসু আমি আপনার কাছে আসবো এই প্রশ্নটা নিয়ে, যে এই লাং ক্যান্সারের কি কি চিকিৎসা পদ্ধতি রয়েছে? হ্যাঁ, লাং ক্যান্সারের মেইন যেটা ট্রিটমেন্ট বলা যায়, যদি একদম ইনিশিয়াল স্টেজে থাকে তাহলে আমাদের হাতে অপশন রয়েছে সার্জারি, অপশন রয়েছে কেমোথেরাপি, এবং এখন অনেক মডার্ন রেডিয়েশন টেকনিক রয়েছে, সেই রেডিয়েশনের দ্বারাও কিন্তু পুরো কিওর করা সম্ভব। এবার যদি এটা স্টেজ 1 থেকে এগিয়ে স্টেজ 3 তে চলে গেল, তখনও আমাদের হাতে অপশন রয়েছে কেমো রেডিওথেরাপি, সিটিআরটি বলে থাকি আমরা। মানে সেখানে কি হয়, রেডিয়েশনের সাথে আমরা প্রত্যেক সপ্তাহে একটা একটা করে কেমোথেরাপি দিতে পারি, এবং এখন ইমিউনোথেরাপির একটা প্রচুর এফেক্ট দেখা যাচ্ছে। সেক্ষেত্রে কিছু মেনটেনেন্স ইমিউনোথেরাপির রোলও রয়েছে, যেটা আপনি প্রথমে প্রশ্ন করলেন যে বায়োপসি কেন দরকার। বায়োপসি এই জন্যই দরকার, অনেক ক্ষেত্রে ইমিউনোথেরাপি ইউজ করব কিনা সেটা, বা ইমিউনোথেরাপি খুব কস্টলি। তো এখন পেশেন্ট
যে একটা অত দামি মেডিসিন অ্যাফোর্ড করছে, সেটাতে আদৌ ইমিউনোথেরাপিতে তার কতটা রেসপন্স হচ্ছে সেটা জানার জন্য কিন্তু দেখুন বায়োপসিটা দরকার। আর যদি 4 নম্বর স্টেজে পেশেন্ট চলে এলো, তাহলে সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অপশন হচ্ছে অনলি প্যালিয়েটিভ কেমোথেরাপি, যেটা আগেও বলেছি যে কিছু মলিকুলার টেস্ট আমরা লাং ক্যান্সারের জন্য করে থাকি, যেমন ইজিএফআর, অ্যাল ক্রস, এগুলোর অনেক আমাদের টার্গেটেড মেডিসিন বেরিয়েছে। তো পেশেন্টের যদি 4 নম্বর স্টেজেও সেই মলিকুলার মিউটেশনগুলো পজিটিভ থাকে, তো তাহলে আমরা ঠিক সেইটাকে টার্গেট করে আমরা ওই টার্গেটেড থেরাপিগুলো দিতে পারি। এবং সব থেকে বড় কথা, এগুলো হচ্ছে ওরাল ট্যাবলেট। 4 নম্বর স্টেজে দাঁড়িয়েও পেশেন্ট শুধু ওরাল ট্যাবলেটে অনেক দিন যাবৎ সুস্থ থাকতে পারবে এবং একটা ভালো কোয়ালিটি অফ লাইফ সে মেনটেন করতে পারবে। এগুলো হচ্ছে মোটামুটি ট্রিটমেন্টের কি কি অপশন আমাদের হাতে আছে লাং ক্যান্সারে, সেটা। অর্থাৎ আমাদের দর্শক যারা রয়েছেন তারা কিন্তু আপনাদের জন্য এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে এই লাং ক্যান্সারের সেই যে যদি কেউ এটার দ্বারা আক্রান্ত হয়ে থাকেন তারা কিভাবে দ্রুত সুস্থ হয়ে উঠবেন বা সেটার যে চিকিৎসা পদ্ধতি সেই পদ্ধতিগুলোও কিন্তু আপনারা জানতে পারবেন। অবশ্যই তার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই আবশ্যক। এবং এখানেই আমি আরও একটা বিষয়ে আসবো, অবশ্যই ব্লাড ক্যান্সার নিয়ে। ডক্টর মুখোপাধ্যায়, আপনার কাছে এই বিষয়টা জানতে চাইবো যে ব্লিডিং কিছু সময় আমরা দেখি ডিসঅর্ডার থাকে, সেই ব্লিডিং ডিসঅর্ডারের কারণ গুলি কি কি এবং কি কি এরও কিছু যদি সিমটমস থাকে সেটাও যদি একটু দর্শকদের জানান। ব্লিডিং ডিসঅর্ডার বা অত্যধিক রক্তপাত কিছু কিছু মানুষ দেখে থাকে এবং কারণ বহু থাকতে পারে। তো যখনই কোনো মানুষ দেখছেন যে নাক দিয়ে রক্ত পড়ছে বা দাঁত দিয়ে রক্ত পড়ছে বা পেচ্ছাপের সঙ্গে বা অত্যধিক মেনস্ট্রুয়াল ব্লিডিং হচ্ছে, সেরকম ক্ষেত্রে অবশ্যই প্রপার ইভ্যালুয়েশন বা কারণটা আমাদের খুঁজে বার করতে হয়। এবং ব্লিডিং এর কারণে প্রথমত যেটা আমাদের দেখতে হয় যে পেশেন্ট কি কি মেডিসিন নিচ্ছে বা কি কি ওষুধ খাচ্ছে। যেটা সবচেয়ে কমন হয়ে থাকে, আমরা পেয়ে থাকি বিভিন্ন মেডিকেশনের জন্য বা অনেক সময় ট্র্যাডিশনাল মেডিসিন অনেকে নিয়ে থাকে বা আয়ুর্বেদিক ওষুধ নিয়ে থাকে বা বিভিন্ন ইভেন চাইনিজ ফুডেও আমরা দেখেছি প্লেটলেট ফাংশন ডিসঅর্ডার হয়ে থাকে। তো সুতরাং প্রথমেই আমাদের পেশেন্টের কোনো মেডিকেশন হিস্ট্রিটা ভালো করে নিতে হবে, কোনো কোমরবিডিটি বা পেশেন্ট কোনো রোগে ভুগছে কিনা সেইটার হিস্ট্রি নিতে হবে, বহুদিন ধরে কোনো আলাদা অন্যান্য রোগ আছে কিনা সেটাও আমাদের দেখতে হবে। যখন এই ধরনের কজ আমরা রুল আউট করেছি তখন আমাদের টেস্ট করে দেখতে হবে যে রক্তে কি কারণে মানে ব্লিডিংটা হওয়ার কারণ কি। সেটার কারণ দু রকম হতে পারে। একটা কারণ হতে পারে প্লেটলেটের কারণে, প্লেটলেট কাউন্ট কমে যাওয়া বা মেডিকেলি যেটাকে আমরা থ্রম্বোসাইটোপিনিয়া বলে থাকি, বা প্লেটলেট ফাংশন ডিসঅর্ডার, মানে প্লেটলেটের কাজ সে ঠিকঠাক ভাবে করতে পারছে না। সুতরাং দুটো আলাদা। যেটা কমনলি স্পেশালি আমরা ওয়েস্ট বেঙ্গলে বা কলকাতার উপর দেখে থাকি, থ্রম্বোসাইটোপিনিয়া অত্যন্ত কমন, মানে লো প্লেটলেট কাউন্ট খুবই কমন এখানে, যার জন্য ব্লিডিং খুবই দেখা যায়। এবং তাছাড়া আরেকটা কারণে যেটা খুবই দেখা যায় ব্লিডিং হতে পেশেন্টদের মধ্যে, সেটা হচ্ছে কোয়াগুলেশন ডিসঅর্ডার বা কোয়াগুলোপ্যাথি, মানে আমাদের ব্লিডিং বন্ধ করার জন্য বডিতে প্লেটলেটের সঙ্গে সঙ্গে কিছু কোয়াগুলেশন প্রোটিনের প্রয়োজন হয়। যখন ওই প্রোটিনগুলো বা কোয়াগুলেশন ফ্যাক্টরগুলোর ডেফিসিয়েন্সি থাকে বডিতে, সেই তখনও কিন্তু পেশেন্টের মধ্যে অত্যধিক ব্লিডিং এর টেন্ডেন্সি দেখা যায়। এবং কোয়াগুলেশন ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি যেগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু অনেক সময় হেরিডিটারি বা ফ্যামিলিয়াল হতে পারে, যেরকম হিমোফিলিয়া বলে একটি রোগ হয়, বা সেইগুলো কিন্তু অ্যাকোয়ার্ড বা আমাদের লাইফস্টাইল বা বিভিন্ন অন্যান্য রোগের জন্য, মানে অটো ইমিউন রোগ বা বিভিন্ন ওষুধের জন্য কিন্তু পরবর্তীকালে আমরা অ্যান্টিবডি ডেভেলপ করতে পারি এই কোয়াগুলেশন ফ্যাক্টরের এগেইনস্টে। সুতরাং ব্লিডিং যদি হয় আমাদের প্রথমত দেখতে হবে যে ব্লিডিংটা কি ধরনের ব্লিডিং হচ্ছে, মানে সুপারফিশিয়াল ব্লিডিং হচ্ছে না ডিপ। কিন্তু এটা যারা পেশেন্টসরা রয়েছেন, রোগীরা, তারা কিভাবে বুঝবেন যে কি ধরনের তাদের ব্লিডিং হচ্ছে? হ্যাঁ, এইবার সুপারফিশিয়াল ব্লিডিং মানে হচ্ছে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া, পেচ্ছাপ দিয়ে রক্ত পড়ছে, প্রস্রাব দিয়ে রক্ত পড়ছে, বা পায়খানার সঙ্গে রক্ত পড়ছে, গাম ব্লিডিং তো বললাম, মেনস্ট্রুয়েশন ব্লিডিং, এগুলো হচ্ছে সুপারফিশিয়াল ব্লিডিং। সেগুলো ইউজুয়ালি টানা হয়ে যায়। হ্যাঁ, টানা হচ্ছে অনেকদিন ধরে, গাইনোকোলজিক্যাল কোনো তার রোগ নেই অথচ তার ব্লিডিং বন্ধ হচ্ছে না। তো এইগুলো কিন্তু সুপারফিশিয়াল ব্লিডিং, যেগুলো কিন্তু ইউজুয়ালি প্লেটলেটের প্রবলেমের জন্য হতে পারে। কিন্তু যখনই কোয়াগুলেশন ফ্যাক্টর ডিসঅর্ডারের জন্য ব্লিডিং হবে, ইউজুয়ালি সেগুলো ডিপ টিস্যু ব্লিডিং হয়ে থাকে, মানে মাসেলের ভেতরে ব্লিডিং হচ্ছে বা পেটের অ্যাবডোমিনাল ক্যাভিটির ভেতরে ব্লিডিং হওয়া, এক্সেসিভ ব্লিডিং হওয়া বা জয়েন্টের মধ্যে ব্লিডিং হওয়া। তো এইভাবে পেশেন্ট
পেশেন্টরা কিন্তু দেখছে যে একটু ব্যথা লাগলো কোথাও, তো সেই জায়গায় জয়েন্টটা বা সেই জায়গাটা খুব অত্যধিক ফুলে গেল, একটা ফুলে গেল, বড় হ্যাঁ। ব্লাডের একটা হেমাটোমা তৈরি হয়ে, হ্যাঁ। এগুলো কিন্তু ডিপ টিস্যু ব্লিডিং এর লক্ষণ হয়। আচ্ছা। তো দুটো এই ধরনের ফিচারের দেখে কিন্তু আমাদের কিছুটা আইডিয়া হবে যে এক্স্যাক্টলি ব্লিডিং এর কারণটা কি, এবং সেটার উপর ভিত্তি করে আমাদের অ্যাকচুয়ালি যেটা লাগে সেটা হচ্ছে প্রপার ব্লাড টেস্ট লাগে, বিভিন্ন ধরনের ল্যাব অবশ্যই আপনি টেস্টিং, কেউ যদি টেস্ট না করে তাহলে তারা বুঝতেই পারবে সেটা না। করে আমাদের নির্ধারণ করতে হয় যে আসলে ব্লিডিং এর কারণটা কি। একদমই তাই। আমি অবশ্যই আমাদের আজকের যে আলোচনা, সেই আজকের আলোচনায় কিন্তু বারংবার আরো একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আমরা শুনলাম, আপনারাও নিশ্চয়ই শুনলেন একই সঙ্গে, যে কেমোথেরাপি। এই কেমোথেরাপির বিষয়ে আমি জানবো ডক্টর বসু আপনার কাছে, যে এই যে কেমোথেরাপির কি কি সাইড এফেক্টস রয়েছে। কারণ অনেক সময় হয় আমরা দেখে থাকি যে যারা দর্শকরা যারা দেখছেন তাদের নিশ্চয়ই এই প্রশ্নটা আসবেই, যে দেখে থাকি যে যারা রোগীরা রয়েছেন তারা কিন্তু বারংবার তারা এই কেমোথেরাপির জন্য ভয় পান। সেখানে কেমোথেরাপির কি কি পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টস রয়েছে সেটা জানবো। এখন এটা জানতে গেলে সবার আগে জানতে হবে যে কেমোটা কি করছে। হ্যাঁ। ক্যান্সারের সেলকে মারছে, তাই তো? এবার ক্যান্সারের সেলকে যেমন সে মারছে, সে তো আমাদের নর্মাল সেলকেও মারছে, সো সাইড এফেক্ট তো থাকবেই। তো ভয় তো ডেফিনেটলি কিছু তো থাকবেই, কিন্তু সে ভয়টা করে রাখলে, ওষুধ না দিলে আলটিমেটলি রোগটা বেড়ে যাবে। তো কি কি সাইড এফেক্ট হতে পারে? কেমো দিলে যেটা সব থেকে আগে হয় সেটা হচ্ছে সাইটোপেনিয়া, যেগুলো খুব সুন্দরভাবে উনি বোঝাচ্ছিলেন, যে ব্লাড কাউন্ট কমে যায়, হিমোগ্লোবিন কমে যায়, অ্যানিমিয়া, একদম। নিউট্রোপেনিয়া বা থ্রম্বোসাইটোপেনিয়া, মানে প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে, টোটাল ডাব্লিউবিসি কাউন্ট কমে যাচ্ছে। তো এগুলো হলে যেটা মেন ভয়ের জায়গা হয়, ডাব্লিউবিসি কাউন্ট কমে গেলে ইনফেকশনের চান্স অনেক বেড়ে যায়, যে জন্য আমরা পেশেন্টকে বলে থাকি যে ওই টাইমে কোনো কাটা ফল খাবেন না, কিংবা একটা স্ট্রিক্ট নিউট্রোপেনিক কেয়ার মেনটেন করতে, যাতে কোনোভাবে বাইরে থেকে তার কোনো ইনফেকশন অনেক জলদি লেগে যাবে। মানে অনেক সময় পেশেন্টরা এরকম আমাদেরকে বলে যে আমরা একসাথে থাকতে পারছি কিনা, বা একসাথে একটা জায়গায় ঘুরতে যেতে পারবো কিনা। কি হয়, সাধারণ মানুষের আমাদের যেটা মানে যে কোনো ইনফেকশন থেকে প্রোটেক্ট করার ক্ষমতা থাকে, কেমো নিলে সেই কাউন্টটা যদি কমে যায়, সেক্ষেত্রে কিন্তু ইনফেকশন হওয়ার চান্স তার অনেক বেড়ে যাচ্ছে। আর কি কি হতে পারে? প্লেটলেট কাউন্ট কমে যেতে পারে। সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে অনেক সময় ব্লিডিং কিছু কমপ্লিকেশন নিয়ে সে প্রেজেন্ট করতে পারে। আর কি কি হয়? চুল উঠে যাওয়া, অ্যালোপেশিয়া, এটা তো একটা সাইড এফেক্ট থেকেই যায়। তাছাড়া ভমিটিং, বর্তমানে যদিও আমাদের এখন অনেক হায়ার মেডিসিন এসে গেছে, যেটা দিয়ে আমরা কিন্তু এই ভমিটিংটাকে আটকে দিতে পারি, মানে এড়ানো যায়। মানে সাইড এফেক্টস তো কিছু আছে এবং সেগুলো এড়ানোরও কিন্তু পদ্ধতি তার মানে রয়েছে চিকিৎসা। যেমন ব্লাড কাউন্ট কমে যাওয়ার জন্য আমরা বেশ কিছু ইনজেকশন থাকে, যদি সেগুলো আমরা আগে থেকেই দিয়ে দিই প্রোফাইল্যাকটিক্যালি, তাহলে দেখা যায় যে সে কাউন্টটা কমছেই না। প্লেটলেট কাউন্ট কমে গেলে সেক্ষেত্রেও আমাদের হাতে কিছু ইনজেকশন রয়েছে, যে ইনজেকশন বা কিছু ট্যাবলেট দিয়ে সে প্লেটলেট কাউন্ট বাড়িয়ে দেওয়া যায়। অর্থাৎ কিছু সাইড এফেক্টস যেমন আছে তেমনই তার কিন্তু অবশ্যই ওয়েও কিছু রয়েছে। একদমই। আপনি যে অ্যানিমিয়ার কথাটা বলছিলেন ডক্টর মুখোপাধ্যায়, এই যে অ্যানিমিয়া, সেটার কি কি লক্ষণ আছে এবং মূলত কি এই অ্যানিমিয়া পুষ্টির অভাবে হতে পারে? ভেরি গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। তার কারণ এটা মানুষজনের জানা দরকার। তো প্রথমে আমি আসছি অ্যানিমিয়ার লক্ষণে। তো অ্যানিমিয়া মানে রক্তশূন্যতা, হিমোগ্লোবিন কম হয়ে যাওয়া বডিতে। তো হিমোগ্লোবিন কম হয়ে গেলে পরে আমাদের প্রথমত যেটা হয় অত্যধিক দুর্বলতা, খুব শ্বাস প্রশ্বাস নিতে, একটু হাঁটা চলা করলে, একটু কাজ করলেই শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হওয়া, বুক ধরফর করা, একটু সিঁড়ি চললেই বুক ধরফর করতে আপনারা নোটিস করবেন। আচ্ছা, এটা কি পুষ্টির অভাবেও হয়ে থাকে? হ্যাঁ, তো পুষ্টির সেটাই সবাই ভাবে যে অ্যানিমিয়া মানেই হচ্ছে আমরা পুষ্টি মানে খাবার দাবার কম খাচ্ছি, আয়রন কমে গেছে বডিতে, তার জন্য অ্যানিমিয়া হচ্ছে। তো এটা একটা খুব ভুল ধারণা। অ্যানিমিয়া মানেই যে শুধুমাত্র খাওয়ার জন্য হবে তা নয়, এবং খাওয়ার জন্য মানেই যে শুধু আয়রনের কম হয়ে যাওয়ার জন্য হবে তা নয়। অন্যান্য নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য অ্যানিমিয়া হতে পারে। প্রথমত আমি যেটা কমন সেটাতে বলছি, যেটা ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, এই ধরনের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য তো হতেই পারে। কিন্তু তাছাড়াও অ্যানিমিয়ার প্রচুর কারণ থাকে, যার মধ্যে কিন্তু হিমোলাইটিক অ্যানিমিয়া, যেখানে রক্ত ফেটে যাচ্ছে তার জন্য অ্যানিমিয়া হওয়া, বা অন্যান্য অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, মানে পেশেন্ট অনেক দিন ধরে ডায়াবেটিসের সমস্যাতে ভুগছে বা কিডনির সমস্যাতে ভুগছে, সেক্ষেত্রেও কিন্তু সে একটা অন্য ধরনের অ্যানিমিয়া ডেভেলপ করে। এটা কিন্তু এগুলো কিন্তু কোনো খাবার জন্য নয়। সেক্ষেত্রে একবারে সার্বিকভাবে ডক্টর মুখোপাধ্যায় একজন হেমাটোলজিস্ট কি পরামর্শ দেবে? অ্যাকচুয়ালি সবার আগে যেটা করা উচিত, ইভ্যালুয়েশন
অফ দ্য কজ, কারণটা কি অ্যানিমিয়া, সেইটা বার করা দরকার, যেটা একদম। খুব কমন প্র্যাকটিস হয়ে থাকে। অ্যানিমিয়া মানে ওরাল আয়রন দিয়ে ছেড়ে দেওয়া, আচ্ছা। এটা কিন্তু সঠিক পদ্ধতি নয়। সবার আগে বেসিক কিছু ব্লাড টেস্টের মাধ্যমে আমাদের নির্ধারণ করতে হবে যে অ্যানিমিয়ার কারণটা কি, কি? এবং সেই অনুযায়ী ফার্দার টেস্টিং এর মাধ্যমে কারণটা বার করে কারণ অনুযায়ী চিকিৎসা করলেই কিন্তু আমরা পেশেন্টকে ভালো করতে পারবো। একদম। আজকের ডেটে মেডিকেল সায়েন্স এতটা উন্নত হয়ে গেছে যে আমাদের এখন আর অন্ধকারে চিকিৎসা করার কোনো জায়গাই নেই, যেটা আমরা সবাই করে থাকি এভিডেন্স বেসড প্র্যাকটিস, একদম। সেইভাবেই কিন্তু করে এগোনো চিকিৎসা যায়। করলে অবশ্যই তাই, অবশ্যই। আমাদের আজকের আলোচনা তো আপনারা নিশ্চয়ই বুঝলেন, আমাদের যারা দর্শকরা রয়েছেন তারা নিশ্চয়ই বিবিধ তাদের যে প্রশ্ন থাকে, অনেক সময় কিছু সিমটমস থাকে, সেই সিমটমস গুলো কিন্তু আপনারা বুঝতে পারেন। অবশ্যই যদি আপনাদের কিছু সমস্যা হয়, সেই সমস্যাগুলোর জন্য চিকিৎসকের কাছে পরামর্শ নেওয়া অত্যন্তই আবশ্যক। অবশ্যই আমাদের আজকের যে আলোচনা হলো সেই আলোচনার জন্য আপনাদের দুজনকেই ধন্যবাদ, ডক্টর মুখোপাধ্যায় এবং ডক্টর বসু। আর একই সঙ্গে আমাদের এই আলোচনা তো থাকবে বিভিন্ন রোগ সম্পর্কে, আপনারাও জানতে পারবেন সেই বিভিন্ন রোগ সম্পর্কে, এবং একই সঙ্গে আমাদের যে প্রার্থনা থাকে যে অবশ্যই আপনারা সুস্থ থাকুন এবং চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। আজ ডাক্তার বলছেন অনুষ্ঠান এখানেই শেষ। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।